৩৮ পদ্মজা নূরজাহানের পা টিপে দিচ্ছে। তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া। সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করেছে, পারিনি। মদন কিছুতেই ঢুকতে দেয়নি। তার এক কথা, নূরজাহান না বললে ঢুকতে দিবে না। অগত্যা পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপা শুরু করে। যদি একটু পটানো যায়। ঘণ্টাখানেক ধরে সে নূরজাহানের পা টিপছে, হাত ব্যথায় টনটন করছে। নূরজাহান আয়েশ করে ঘুমাচ্ছেন। কখন যে ঘুম ভাঙবে, এভাবে কেটে যায় আরও অনেক সময়। নূরজাহান চোখ মেলে তাকান। পদ্মজাকে বললেন, এখনও আসো? পদ্মজা মৃদু হাসল। নূরজাহান বললেন, অনেকক্ষণ হইছে, যাও এখন ঘরে যাও। পদ্মজার চোখে মুখে আধার নেমে আসে। পরক্ষণেই মিষ্টি করে হেসে বলল, আপনার ভালো ঘুম হয়েছে? সে হইছে। দাদু, একটা প্রশ্ন করি? করো। রুম্পা ভাবিকে যেদিন দেখেছিলাম অনেক নোংরা দেখাচ্ছিল। ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার, কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারা দেন। সারের লাকান শক্তি ওই সেরির, হেল লগে সেরিরা পারব না, সবাই ডরায়। তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সবসময়? সবাই ডরায়, কেউ যাইব না সাফ কইরা দিতে। তুমি বেহুদা কথা বলতাস। নূরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল কথাটাই মুখে আসছে না। সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল, আমার মনে হয় আমি পারব। ভাবি আমাকে আঘাত করবে না। আমাকে যাওয়ার অনুমতি দিতেন যদি। পাগল হইছ সেরি? কেমনে খামসায়া ধরছিল মনে নাই? আর কথা কইও না, যাও এনথাইকা। পদ্মজা আর কিছু বলার সাহস পেল না। সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায়। দোতলার বারান্দা থেকে আলগো ঘরের সামনের খালি জায়গা দেখা যাচ্ছে। সেখানে গ্রামের মানুষের ভিড়। মজিদ হাওলাদার তার লোকজন নিয়ে গ্রামের মানুষদের সমস্যা শুনছেন। কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন, কাউকে বা ধান দিয়ে। এই ব্যাপারটা প্রায়ই ঘটে। পদ্মজার খুব ভালো লাগে, গর্ব হয়। পূর্ণা ঘাটে বসে আছে। মাদিনী নদীর জলের স্রোতে তার দৃষ্টি স্থির। প্রান্ত প্রেমা স্কুলে গিয়েছে, সে যায়নি। ইদানিং সে স্কুলে যায় না, একদমই ভালো লাগে না। পদ্মজা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে। পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না। বাড়ির প্রতিটি কোণে সে পদ্মজার স্মৃতি খুঁজে পায়। এই তো, এই ঘাটে বসে দুজন কত সময় পার করত, কত গল্প করত। আজ পদ্মজার জায়গা শূন্য। পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে। পদ্মজার প্রতিটি কথা কানে বাজে। এতদিন হয়ে গেল, তবুও এই শোক, এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে। পূর্ণার চোখ দুটি ছলছল করে ওঠে। সে নিচের ঠোঁট কামড়ে দুইবার ডাকল, আপা, আপারে। বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন। জুতো খুলে পা টিপে হেঁটে আসেন। পূর্ণার পাশে বসেন। পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছল। এরপর বলল, আপনি এখানে এসেছেন কেন? প্রশ্ন ছুড়ে দিয়ে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকাল। দেখতে পেল বাসন্তীকে আজ অন্য রকম লাগছে। আরেকটু খেয়াল করে বুঝতে পারল অন্যরকম কেন লাগছে। আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চোখে গাঢ় কাজল নেই, থুতনির নিচে সবসময় কালো ৩টা ফোঁটা দিতেন, সেটাও নেই। বাসন্তীর হাতের দিকে তাকাল। হাতেও ২-৩ ডজন চুড়ি নেই, দুই হাতে শুধু দুটো সোনার চিকন চুড়ি। পূর্বের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করল, আপনি আজ সাজেননি? না সাজলে ভালো লাগে না? বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন বাসন্তী। পূর্ণা বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল। মায়াবী, প্রাকৃতিক সৌন্দর্য, চকচকে গাল। ৪০-এর ওপর বয়স মনেই হয় না। কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা। সে চোখ সরিয়ে নিল। বাসন্তী বললেন, আম্মা, আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি, তবুও শেষ বয়সে আইসা একটা ভুল কইরা ফেলি। ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি, কিন্তু তোমার আব্বা মুখ ফিরাইয়া নিল। আমার তোমার আব্বা ছাড়া আর গতি ছিল না, তাই গ্রামের মানুষ নিয়ে আসছিলাম। আমার এই কাজের জন্যে তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না। যাকগে, সেসব কথা। তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই, তাতে আমার দুঃখ নাই। তোমার আম্মার মতো একটা ছোট বইন পাইছি, তোমার ২টা ভাই বোনের মতো সন্তান পাইছি। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, কখনো হবেও না। সন্তানের শূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। তোমাদের বাড়িতে আসার পর থেকে সেই দুঃখ ঘুচে গেছে। প্রান্ত প্রেমা যখন আমারে বড় আম্মা কইয়া ডাকে, আমার খুশিতে কান্দনাইস্যা পড়ে।
শুধু ভালো লাগে না তোমার গুমোট মুখটা। বিশ্বাস করো আম্মা, আমি তোমার মারে তাড়াতে আসছি নাই। সে হইছে গিয়া হীরার টুকরা। তার মতো মানুষ হয় না। আমি যা চেয়েছি তার চেয়েও বেশি পাইছি। সেটা তোমার আম্মা দিছে। আমি চাই না আমার জন্যে তুমি কষ্ট পাও। আমি তোমারে বলবো না আমারে আম্মা ডাকতে। আমি শুধু চাই তুমি আমাকে মেনে নাও, ভালো থাকো, হাসি খুশি থাকো। আমি তোমার বন্ধু হতে চাই। তোমরা যেমনে বলবা আমি তেমনিই চলব। এই যে দেখো, তোমার সাজগোজ পছন্দ না বলে আজ আমি সাজি নাই, আর কোনো দিনও সাজব না। আমি কি কম সুন্দর নাকি যে সাজতেই হবে? পূর্ণার মন ছুঁতে পেরেছে বাসন্তীর কথা। পূর্ণা বরাবরই কোমল মনের, তবু শক্ত কণ্ঠেই বলল, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আপনার মতো থাকুন প্রেমাপ্রান্তকে নিয়ে। আমি আমার মতো থাকব আমার মাকে নিয়ে। আমার আর কারোর বন্ধুত্ব দরকার নেই। বাসন্তীর চোখ ছলছল করছে, তবুও তিনি হাসতে কার্পণ্য করলেন না। বললেন, তোমার চুল অনেক সুন্দর আর লম্বা, এখন তো ভর দুপুর, বাইন্ধা রাখো। পূর্ণা চুলগুলো হাত খোপা করে নিল। এরপর বলল, আম্মা এখনও ঘুমে? হঁ। আম্মার কি যে হয়েছে, কখনো একদমই ঘুমায় না, আর কখনো ঘুম ছেলে উঠতেই পারে না। পদ্মজার জন্যে কাইন্দা দেখি, শরীর দুর্বল হইয়া পড়ছে, এই জন্যেই ঘুমাচ্ছে। পূর্ণা উঠে দাঁড়ায়। বাসন্তী বললেন, আমি রানসি বলে সকালে খাইলা না, এখন নিয়ে আসি ভাত? পরে খাব, বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে যায়। হেমলতার ঘরে এসে দেখে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন, চুল ছড়িয়ে আছে বালিশে, কেমন শুকিয়ে গেছেন। এতক্ষণ না খেয়ে থাকলে তো আরও শুকাবে, ডাকা উচিত। পূর্ণা ডাকল, আম্মা, আম্মা। হেমলতা সাড়া দিলেন না। পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকল, ও আম্মা, ওঠো এবার, দুপুর হয়ে গেছে। আম্মা, ও আম্মা।